মুম্বাই শহরের একটা গরিব বস্তিতে লীলা দেবী তার পরিবারকে নিয়ে থাকতেন। লীলা দেবীর দুই মেয়ে নন্দিনী আর কাবেরী খুবই পরিশ্রমী ছিল। ওরা অন্যের বাড়িতে কাজ করে টাকা রোজগার করত। একদিন নন্দিনী আর কাবেরী জানতে পারল যে শহরের সবথেকে বড় বিজনেসম্যান রণধীর চৌধুরীর বাড়িতে দুজন কাজের মেয়ের দরকার, যার জন্য ওদেরকে ভালো টাকাই দেওয়া হবে। মা, রণধীর চৌধুরী খুব বড় লোক, 4 তলা বাড়ি ওনার। ওখানে যদি একবার আমরা কাজ পেয়ে যাই না, আমাদের সব সমস্যা মিটে যাবে মা। এই শুনে লীলা দেবীর চোখে রাগ আর দুঃখ ভেসে ওঠে। তোরা জানিস এই রণধীর চৌধুরী কে? ওই হচ্ছে আমাদের বরবাদির কারণ। ওই 4 তলা বাড়িটা আমাদের ছিল। ওই বদমাশ রণধীর চৌধুরী আমাদের ওই বাড়িটা কেড়ে নিল আর আমাদের রাস্তায় বার করে দিল। আজ এই রণধীর চৌধুরীর জন্যই তোদের বাবার এই অবস্থা। মায়ের এই কথা শুনে দুই বোনের চোখেই জল চলে আসে আর বলে, মা, এসব কি করে হলো? রণধীর চৌধুরী বাবার সাথে কিভাবে এসব করেছে? মা, এতদিন তুমি এই কষ্ট চেপে রেখেছ, আমাদের কিছুই বলনি। এরপর লীলা দেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলেন, অনেক বছর আগে তোমাদের বাবা শহরের একজন নামী বিল্ডার্স ছিলেন। আমাদের 4 তলা বাড়ি ছিল। তোমার বাবার পুরনো বন্ধু রণধীর ছেঁড়া ফাটা জামাকাপড় পরে আমাদের বাড়িতে এসে তোর বাবাকে কাতর স্বরে বলল, উমেশ ভাই, আমাকে সাহায্য কর, তোর কাছে একটা চাকরি দে আমাকে। গ্রামে তোর বৌদির অবস্থা খুব খারাপ, আমার কাছে কোনো চাকরি নেই। তুই এক কাজ কর, তুই আমার ফ্যাক্টরির ম্যানেজার হয়ে যায়। এমনিও আমার একজন ম্যানেজারের প্রয়োজন ছিল, আর তুই হিসেব নিকেশটাও ভালো করিস। এখন বৌদির হাতের গরমাগরম চা খাবি। রণধীরের করুণ অবস্থা দেখে তোমাদের বাবার দয়া হলো। আমি তোমাদের বাবাকে বলেছিলাম যে এরকম কাউকে ভরসা করে ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব না দিতে, কিন্তু উনি তা শুনলেন না। শোনো না, এইভাবে না কারোর উপর ভরসা করা একদম ঠিক না। আরে না না, ওরকম কোনো ব্যাপার নেই। রণধীর আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে খুব বিশ্বাস করি। জানো, অনেক দিন ধরে আটকে থাকা আমাদের ট্রান্সপোর্টের মালটাও ও ছাড়িয়ে আনলো। ধীরে ধীরে রণধীর কাজের দ্বারা তোদের বাবার বিশ্বাস অর্জন করতে থাকলো, আর ওর মনোযোগ দিয়ে কাজ করা দেখে আমারও বিশ্বাস হয়ে গেল। তারপর এক রাতে রণধীর তোমার বাবাকে জোর করে ড্রিঙ্ক করতে বাধ্য করলো। তোমার বাবা বুঝতে পারেনি যে এটা রণধীরের একটা চাল ছিল, আর ওই ড্রিঙ্কেই নেশার ওষুধ মেশানো ছিল। তারপর তোমার বাবাকে দিয়ে ও কয়েকটা কাগজে সই করিয়ে নেয়। ওগুলো কোনো কোম্পানির কাগজ ছিল না, ছিল আমাদের 4 তলা বাড়ি আর ফ্যাক্টরির কাগজ, যা রণধীর তোমার বাবার আলমারি থেকে চুরি করে নিয়েছিল। ওই দিন রাত থেকেই আমাদের জীবন পুরো পাল্টে গেল। আমাদের বাড়ি, আমাদের ফ্যাক্টরি রণধীর সব নিয়ে নিল। ও পরের দিন আমাদেরকে বাড়ি থেকে বার করে দিল। এই প্রতারণা সহ্য করতে না পেরে তোমার বাবার হার্ট অ্যাটাক করলো, আর সেই থেকেই উনি আজও অবধি বিছানাতেই পড়ে আছেন। রণধীর তোমার বাবাকে শেষ করে দিয়েছে। এই বলে লীলা দেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর দুই বোনের মনে হলো যে বাবার চোখেও জল, শুধু উনি নড়াচড়া করতে পারছেন না। মা, তুমি চিন্তা করো না, ওই রণধীর চৌধুরীর কাছ থেকে আমাদের 4 তলা বাড়ি আর কারখানা আমরা নিয়েই ছাড়বো, আর আমরা দুই বোন তখনই ফিরবো যখন আমাদের উদ্দেশ্য পূরণ হবে। আর এই বলে দুই বোন মা বাবার আশীর্বাদ নিয়ে রণধীর চৌধুরীর কাছ থেকে বদলা নেওয়ার জন্য বেরিয়ে পড়ল। রণধীর চৌধুরীর স্ত্রী ওদেরকে কাজে রেখে দিল। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের দুই বোনকে কাজে রেখেছেন, আমাদের এই সুযোগ দিয়েছেন। আন্টি, নন্দিনী বাড়িঘর পরিষ্কার করবে আর আমি রান্না করব, এতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রেখো 4 তলা বাড়ি, তাই পরিষ্কার করার ক্ষেত্রে কোনো খামতি না থাকে। আর এই যে তুমি রান্নাবান্না ঠিক করে করবে, তোমার সাহেবের কিন্তু টেস্টি রান্না পছন্দ। ঠিক আছে আন্টি। এরপর নন্দিনী নিজের বাড়িটা পরিষ্কার করার সময় প্রত্যেকটা দেওয়াল খুব ভালো করে দেখছিল, আর অন্যদিকে কাবেরী রান্না করার সময় ভাবছিল যে ওর মাও একদিন এই রান্নাঘরেই রান্না করেছে। তখনই সেখানে রণধীর চলে আসে। সুধা, তুমি ওই কাজের মেয়েগুলোর ঠিকঠাক খোঁজ খবর নিয়ে রেখেছো তো, নাকি এমনিতেই রেখে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সব দেখে শুনে নিয়েছি। আর বেচারিরা একদম গরিব, যেমন আমরা একসময় ছিলাম। আরে আস্তে বলো, জানো না দেয়ালে এরও কান আছে। সুধা স্বভাবে একটু বোকা ধরনের ছিল, আর এই কথা নন্দিনী আর কাবেরী ভালো করেই বুঝে গেছিল। তাই তারা সুধাকেই টার্গেট করলো। ওদের দুই ছেলে বিদেশে পড়াশুনো করত, তাই সুধা বাড়িতে একা আর রণধীর সারাদিন ফ্যাক্টরিতেই থাকতো।
তাই রণধীরের সত্যিটা সামনে আনার জন্য দুই বোনের কাছে এটাই সুযোগ ছিল। আর তাই তারা মিষ্টি মিষ্টি কথা বলে সুধার কাছ থেকে আসল সত্যিটা বার করে নিল। আর যেই মোবাইল ফোনটা সুধা ওদেরকে কাজের জন্য দিয়েছিল তাতেই ওরা ভিডিও বানিয়ে ফেলল। তা নয়তো কি, তোদের সাহেবকে তোরা কি ভাবিস জানিস? তোদের সাহেবের সেই পয়সাওয়ালা বন্ধু উমেশ নিজেকে তো ভগবান মনে করত। উমেশের এই পয়সার অহংকার তোদের সাহেব ড্রিঙ্কসের মধ্যে একটা ছোট্ট ওষুধ মিশিয়ে ভেঙে দিল। নেশার ওষুধ খাইয়ে 4 তলা বাড়ি আর ফ্যাক্টরি সব লিখিয়ে নিল। আর 2 মেয়ে সমেত উমেশ আর ওর বউকে লাথি মেরে তাড়িয়ে দিল। আর এই করেই দুই বোন রণধীরের সত্যিটা রেকর্ডিং করে নিল আর পুলিশকে তা দেখিয়ে দিল। আর সমস্ত প্রমাণ পেয়ে পুলিশও রণধীরকে প্রতারণার কেসে গ্রেপ্তার করে নিল। সুধা, তুমি আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিলে। আজ তোমার জন্য আবার আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হলো। রণধীর চৌধুরী, তুই রাস্তায় না, এবার জেলে বসে ভিক্ষা চাইবি। প্রতারণার অভিযোগে আদালত তোকে কঠোর সাজা দেবে। বাবা, মা, আমাদের 4 তলা বাড়িটা আমরা আবার ফিরে পেয়েছি। চলো আমরা আবার নতুন করে জীবন শুরু করি। আজ একমাত্র দুই বোনের বুদ্ধির জন্যই তাদের 4 তলা বাড়ি আর কারখানা তারা ফিরে পায়, আর রণধীর চৌধুরীর মতো শয়তান শাস্তি পায়। লীলাদেবীর পরিবারে 2 ছেলে, সুরেশ আর নরেশ। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সুরেশের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, আর নরেশের বিয়ে হয়েছে মাত্র 8 মাস। ঘরের সমস্ত কাজ বড় বউ মিনাই করত, কেননা ছোট বউ সীমা চাকরি করত। মা, এই দেখো তোমার জন্য বেনারসি শাড়ি নিয়ে এসেছি। বৌমা, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে খুব দামি। মা, তোমার থেকে দামি কোনো জিনিসই হয় না। যাই হোক, আজকে আমার স্যালারি হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। মা, এই নাও তোমার লেবুর শরবত। আরে আরে, সামলে রাখ, সামলে রাখ। এইখানে রাখ, এইখানে রাখ। এই দামি শাড়িতে যদি লেবুর জল পড়ে যায় তাহলে দাগ হয়ে যাবে যে। মা, বৌদিকে বলো এই শাড়িটা যেন মেশিনে না ধোয়। এর আগেও নরেশের একটা শার্ট বৌদি মেশিনে ধুয়ে দিয়েছিল আর সেটা খারাপ হয়ে গিয়েছিল। আরে বৌমা, ও তো সারাদিন ঘরের কাজই করে, ওর যতটা বুদ্ধি ও ততটাই তো করবে। ও কি তোমার মতো বাইরে গিয়ে কাজ করে যে তোমার মতো স্মার্ট হবে? ও তো ঘরের কোলা ব্যাগ, ও কি করে জানবে যে কি করে টাকা কামাতে হয়? তুমি বাইরে কত পরিশ্রম করো, আর ওর কি, ও ঘরে একটু আটা মাখলো, রুটি করলো, তরকারি করলো, হয়ে গেল। আরে আসল কাজ তো তুমি করছো, সারাদিন চাকরি করে অর্থ রোজগার করছো, আর এ তো বাড়িতে ঘুমাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আজকে অনেক কাজ ছিল অফিসে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ মা, ক্লান্ত তো হবেই। এক কাজ করো না, রাত্রিবেলা দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নাও না। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার জন্য ওই দুধটা আমিই বানিয়ে দেব। তখনই মিনার দেওর ওখানে চলে আসে। আরে বৌদি, আজকেও আলুর তরকারি দিলে? আমার বন্ধুরাও বলছিল যে আলুর তরকারি ছাড়া আর কিছু আনতে পারিস না। আচ্ছা, তুমি কি অন্য কিছু বানাতেই পারো না বৌদি? তুমি ঠিকই বলছো, আমার সাথেও এটা হয়। অফিসে সবাই কত সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে, কখনো চিলি চিকেন, কখনো শাহি পনির, কখনো সয়াবিন চাপ, আরো কত কি সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে। আরে এই শুধু দায় সারা কাজ করে, কোনো কাজই তো মন দিয়ে করে না। কান খুলে শুনে নাও বৌমা, নিজেকে একটু চেঞ্জ করো, বুঝলে? ওই সময় মিনা কোনো কথাই বলল না, কিন্তু লীলা সবসময় দুই বউর মধ্যে বিভেদ সৃষ্টি করত, যাতে মিনা খুব কষ্ট পেত। কিন্তু একদিন সে একটা গল্প পড়ল, আর গল্পটা পড়ার পরে তার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। অনেক হয়েছে, এবার আমাকে এমন কিছু করতে হবে যেটা এই গল্পে আছে, যেখানে প্রত্যেকদিন সকালে মিনা উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতো, নিজের স্বামী, দেওর আর ছোট জায়ের জন্য, তার সাথে শাশুড়ির জন্য। তারপর বাচ্চাদের টিফিন প্যাক করে ওদের স্কুল বাস পর্যন্ত ছেড়ে আসতো। আজ তার মধ্যে পরিবর্তন দেখা দিল। আরে, আজকে রান্নাঘরের দরজা বন্ধ কেন? মিনা বৌদি তো সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে যেত। কি হয়েছে সীমা বৌমা? মা, রান্নাঘরে মিনা বৌদিকে দেখা যাচ্ছে না। ও কি ঘুমিয়ে আছে নাকি? মা, মিনার শরীরটা খুব খারাপ, বলছে জ্বর এসছে আর সারা শরীরেও নাকি ব্যথা। দেখি দুপুরের দিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা, আমাকে তো খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে। ওই দিন রান্নাঘরে কোনো রান্নাই হলো না। মিনার বাচ্চাদেরও সেদিন স্কুল ছুটি ছিল, তাই ওদের বাজার থেকেই টিফিন কিনে এনে খাইয়ে দেওয়া হলো। মিনাও বাজার থেকে টিফিন এনে নিজে খেলো, তারপর একটু চা বানিয়ে খেয়ে নিল। আর লীলা দেবী নিজের বাড়িতে কাজের লোক রাখা পছন্দ করত না, তাই বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করলেন।
বিকেল পর্যন্ত কাজ করতে করতে লীলা দেবীর কোমরে ব্যথা শুরু হয়ে গেল, আর তার জন্য সে খুব হয়রান হয়ে পড়ল। হে ভগবান, মনে হচ্ছে আজকে আমার কোমরটা গেল বাবা। সীমা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বৌমা, রাতে রুটিটা তুমিই বানিয়ে ফেলো, কোমরে আমার খুব ব্যথা গো। আমি তো খুব টায়ার্ড মা, আর আমি রুটি করতে পারবো না। একটা কাজ করছি, বাজার থেকে অর্ডার করে নিচ্ছি। সীমা, আজকে সকালেও বাইরের খাবার খেলাম আমরা। দুপুরেও বাচ্চাদের আমি সেই পাউরুটি, জ্যাম এগুলোই দিলাম। অন্তত রাতের জন্য তো রুটিটা বানিয়ে নাও। বাইরের খাবার আর কেউ খেতে পারবে না। মায়েরও তো শরীর খারাপ। এক কাজ করো, মিনারও তো শরীর খারাপ, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দাও। ডাক্তার বলেছে হালকা খেতে। পাগল নাকি? আমি এত কাজ করতে পারবো না বাবা। মা, তোমাকেও একটু গতরটা আমার সাথে নাড়াতে হবে। তুমি জানো আমি অফিসেও অনেক কাজ করি। হ্যাঁ বৌমা, আমি চেষ্টা করছি, দাঁড়াও আমি আসছি। এদিকে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে রান্না করছিল, আর অন্যদিকে মিনা শরীর খারাপের বাহানা করে আরাম করছিল। মিনা এখন কেমন লাগছে? ডাক্তার তো বলেছিল তোমার জ্বর ঠর আর নেই, বললো যে ক্লান্তিটা লাগছে ওটা 2-3 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ গো, আমারও আর ভালো লাগছে না। এই সারাদিন বিছানায় বসে থাকতে ভালো লাগে গো। আমারও তো বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আমার জন্য বাড়ির সবারই কত অসুবিধা হচ্ছে বলো। আরে তুমি সারাদিন এই ঘরের কথা চিন্তা করে করেই শরীরটা খারাপ করেছো। এখন এসব বাদ দাও, যেমন চলছে চলতে দাও। আর 2 দিনের মধ্যেই শাশুড়ি আর বউয়ের ঘাম ছুটে গেল, যখন বাড়ির সব কাজ ওদের দুজনকে করতে হলো। সত্যি বাবা, আজকে আমি বুঝতে পারছি মিনা বৌমা কতটা কাজ করত। আমরা দুজন মিলেও ওই কাজ করতে পারছি না, যাও একা একদিনে করত। সত্যি বাবা, ও অনেক কাজ করে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মিনা বৌদি রান্নাঘরে থাকলে আমার আর কোনো চিন্তাই থাকে না, কারণ আমি জানি যে বৌদি সব কাজ করেও নেবে এবং 3 বেলার রান্নাও ঠিক মতো করে দেবে। কিন্তু গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কেউই ঠিক মতো খাবার খায়নি। সীমা সত্যি কথাই বলছে মা। বৌদি খাবার দিলে তাও গরম গরম থাকে, দুপুরে পেট ভরে খাওয়া যায়। কিন্তু এই ক্যান্টিনের খাবার রোজ রোজ খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে। ঠিকই বলছো তোমরা। এই সংসার যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে মিনা বৌমা ছাড়া আর উপায় নেই। বৌদি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার কাজে খুব অসুবিধা হচ্ছে মা। আমার মনে হচ্ছে বৌদি বাড়ির সব কাজ একা করে বলেই অসুস্থ হয়ে গেছে। মা, আমরা একটা কাজ করি না, বাসন মাজার জন্য একটা কাজের লোক রেখে দিই, তাহলে বৌদির অনেকটা হেল্প হবে। তুমি ঠিকই বলছো বৌমা, ও একা কত কাজই করবে। আর আমাদের এদিকে খেয়ালই ছিল না। মা, এই যে পাশের বাড়িতে একজন কাজ করে না, তাকে ডেকে নিলেই তো হয়। ও এসে ঘর মুছে দিয়ে বাসনটা মেজে দেবে। ঠিক আছে বৌমা, ডেকে নাও, কথা বলে নি। মিনা তো এটাই চাইছিল যে ওর গুরুত্বটা সবাই বোঝে, ওকে সবাই কদর করে। বাড়িতে কাজের লোক রাখা হলো যাতে মিনা একটু আরামে থাকতে পারে। ঠাকুরপো, এই নাও তোমার লাঞ্চ। আর সীমা, তোমার লাঞ্চ আমি প্যাক করে রেখেছি। থ্যাংক ইউ বৌদি। এই লাঞ্চটাকে না আমি খুব মিস করছিলাম। বৌদি, তুমি কিন্তু এখন আরাম করবে। কাজের মেয়েটা 10টায় এসে সব কাজ করে দিয়ে যাবে। মা, তোমার কোমরে ব্যথা ছিল না? এসো আমি একটু মালিশ করে দিই। বেঁচে থাকো মা, সারা জীবন সুখে থাকো আমার ভালো বৌমা। এইভাবেই সবাই মিনার গুরুত্বটা বুঝলো, আর সংসারে সব ঠিক হয়ে গেল। Thanks for watching.